ঠান্ডাই পড়ছে না, হাত পুরো ফ্রিজ হয়ে যাচ্ছে। তাই এখানে টাইমটাও চেঞ্জ হয়ে গেছে। মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সকলে সুস্থ আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে আমাদের ডে 3। আমরা রয়েছি এখন গ্যাংটকেই রয়েছি, এখনও বেরোইনি। আর আজকে যাচ্ছি হচ্ছে ছাঙ্গু লেক নাথুলা বাবা মন্দিরে। তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। এখন সবে স্টার্ট করেছি আমরা। আর আমাদের একটা আজকে ইনোভা নেওয়া হয়েছে, আমরা 4 জনেই আছি সেখানে। এবং আজকে আমাদের অ্যাকচুয়ালি নাথুলাটা আগে যাওয়া হয়নি। নাথুলাতে অনেক সময় ক্যান্সেল হয়ে গেছে, যেতে পারিনি, উপরে উঠতে পারিনি। তো শুনছি নাকি এখন কিন্তু স্নো নেই, তো সেটা মিস করব। কিন্তু ওই নাথুলা যেহেতু আগে কখনো যাওয়া হয়নি, সেই ক্ষেত্রে খুবই এনজয় করব। সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। এইভাবেই তোমাদের সাথে আজকের ব্লগটাকে শুরু করলাম। হ্যালো হ্যালো বলো, সে গুড মর্নিং। গুড মর্নিং বলো। কোথায় যাচ্ছ তুমি? মাউন্টেন। Cruising down the highway, windows down low. Sunset paints the sky in a fiery glow. Mountains rise up, touching clouds above. Valleys below, filled with whispers of love. On this road, every scene's a delight. From sunrise to starlight, day to night. Nature's canvas unfolding so grand. In this journey, we're living unplanned. City streets pulse with energy so bright. Neon signs flashing in the depths of night. Skyscrapers stand tall, reaching for the sky. As we pass by, with dreams flying high. No maps, no plans, just an open road. Wherever it leads, we'll happily go. Each sight, each sound, a memory to keep. In this adventure, dreams run deep. On this road, every scene's a delight. From sunrise to starlight, day to night. Nature's canvas unfolding so grand. In this journey, we're living unplanned. On this road, every scene's with the light. From sunrise to starlight, day to night. Nature's canvas unfolding so grand. In this journey, we're living unplanned. এখন রয়েছে হচ্ছে ছাঙ্গু লেকের এখানে আমরা ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছি। এরপর ফার্স্ট আমরা যাব নাথুলাতে, তারপর বাবা মন্দিরে যাব, তারপর ওখান থেকে আবার ছাঙ্গু লেক হয়ে রিটার্ন করবো আর কি। যেহেতু বাবা মন্দিরের গেট বন্ধ হয়ে যাবে 1-1:30টার মধ্যে, তাই প্রথমেই আমরা চলে যাব নাথুলা থেকে বাবা মন্দিরে আসবো। তো আমরা একটা এখানে অনেক সোয়েটার পাওয়া যাচ্ছে, এই সমস্ত কিছু শীতের সব গ্লাভস, মাফলার বলো, যা কারোর যদি কিছু প্রবলেম হয় তো তারা কিনতে পারে। আর এছাড়াও এখানে ভালো ভালো ব্রেকফাস্টও পাওয়া যাচ্ছে, তো তোমাদের সাথে সেটা শেয়ার করব। দেখো, খুবই সিম্পল কিন্তু ভীষণই এখানে এরা মানে খুবই টেস্টি এই ফুডগুলো বানায়। ছাঙ্গুর সামনে আমরা এখন রয়েছি, গাড়িগুলো সব এখানে থেমেছে। পেঙ্গুইনের মতন লাগছে তো দেখতে। স্যুপ আসছে। আমার জন্য নিয়েছি 1 প্লেট চিকেন মোমো,
বর্ণ খাচ্ছে হচ্ছে ব্রেড অমলেট, আর বোন নিয়েছে এগ ম্যাগি, তার মধ্যে অনেক ভেজিসও ছিল। আর এই ঠান্ডা, এই চিল ঠান্ডার মধ্যে এরকম গরম গরম খাবার, গরম গরম ব্রেকফাস্ট, মানে এর একটা আলাদাই ফিলিংস। আর শুভম নিয়েছিল হচ্ছে চিকেন ওয়াইওয়াই। চিকেন ওয়াইওয়াইটা সোসো ছিল, খুব একটা ভালো ছিল না, তবে আমাদের তখন সেই মুহূর্তে খুব তাড়াহুড়ো করে খেয়ে রওনা দিতে হয়েছে নাথুলার উদ্দেশ্যে। আমরা বেরিয়ে পড়লাম নাথুলার দিকে। প্রথমেই আমরা নাথুলায় যাচ্ছি এই কারণে, কারণ নাথুলার যে গেট সেটা ক্লোজ হয়ে যাবে, আমরা বর্ডার এরিয়াটাই দেখতে পারবো না, সেই কারণে সবার প্রথম আমরা নাথুলায় বেরিয়ে গেলাম। এবং এর হাইট প্রায় কিন্তু 14,140 ফিট মতন। নাথুলাতে অনেক সময় অক্সিজেনের প্রবলেম হয়, অনেকেরই হয়, তাই যদি কারোর অক্সিজেনের প্রবলেম মানে হাইটে প্রবলেম থাকে বা অ্যাজম্যাটিক হয় বা কোনো শ্বাসকষ্টের অসুবিধা থেকে থাকে আর কি, তাহলে তাদের আমি বলবো অবশ্যই তোমরা অক্সিজেন ক্যারি করো। অক্সিজেন নিচ থেকেই কিনে নিয়ে যেও, রাস্তায় বিক্রি করে, দোকানে বিক্রি করে, 500 মতন নেয়, কিন্তু ওপরে যদি তোমরা যাও সেটার কিন্তু দামটা ডাবল হয়ে যায়, মানে যেটা 500 সেটা 1000 রুপিসে ওপরে পাওয়া যায়। তাই আমি অবশ্যই তাদেরকে বলবো নিচ থেকে কিনে নিয়ে যাও। এবং আরেকটা কথাও আমি বলবো, যারা গরম জামা কাপড় বাড়ি থেকে আনছো না বা কোনো মিস হচ্ছে, তারা নিচ থেকে কিনে নিয়ে যাও। ওপরে কিন্তু এখানকার মানে ভাড়াগুলো অনেকটাই বেশি, এখানে প্রায় অনেক টাকাই নেয় এইগুলো কিনতে এবং ভাড়া যাই নাও। তো ক্যারি করো অলওয়েজ শীতের জামা, এতে তোমাদেরই সুবিধা হবে। তো আমরা অলরেডি নাথুলার দিকে এগোচ্ছি, এবং এখানে যে কি লেভেলের ঠান্ডা এবং কি কনকনে হাওয়া দিচ্ছে, মানে তোমরা সেই মুহূর্তে না থাকলে বুঝতে পারবে না। মানে প্রচণ্ড ঠান্ডা এখানে, এবং পুরো হাত যেন ফ্রিজ হয়ে যাচ্ছে। এদিকে বোন পুরো ঠান্ডার আলাদাই ফিলিংস নিচ্ছে, আর এখানে প্রচণ্ড মানে হাওয়া দিচ্ছে। আমি তো এদিকে জানলা পুরো দিয়ে রেখেছিলাম, কিন্তু বোন যেহেতু অনেক ভিডিও করছিল সেই কারণে ওই পোর্শনটা পুরো খুলে রেখেছিল। দেখতেই পাচ্ছ পুরোটাই কুয়াশা, পুরো ফগ হয়ে রয়েছে এবং মারাত্মক ঠান্ডা। আর মনে হচ্ছে যেন আমরা মেঘের মধ্যে দিয়ে বয়ে চলেছি আগের দিকে। আমরা নাথুলাতে প্রায় পৌঁছেই গেছি বলতে পারো। এখানে গাড়িটা স্লো একদম ছিল, কারণ এখানে চলছিল ফায়ারিং। এইটা যেহেতু পুরোটাই বর্ডার এরিয়া, এখানে খোলা আকাশে অনেক ফায়ারিং অনেক সময় হয়, তখন গাড়িগুলো এরকমভাবে স্লো চলে, কারণ আগের দিকে গাড়ি বন্ধ করে দেয়। আমাদেরও সেম হয়েছিল, আমাদের গাড়ি আগের দিকে বন্ধ ছিল, এখানে চলছিল ফায়ারিং। আর এই গেটটা ক্রস করেই কিন্তু আমরা এবার ঢুকে যাচ্ছি নাথুলার উদ্দেশ্যে। এই রাস্তাটা দেখে অনেকটা আমি রিলেট করতে পারছি গুরুডংবারের মতন। গুরুডংবার বা ওই দিকে ওই লাচুংয়ের দিকে এরকম ধরনের রাস্তাই সাধারণত ওখানে দেখা যায়। আর দেখো নাথুলাতে কি লেভেলের ক্রাউড, এখানে কত গাড়ি, মানে প্রচুর গাড়ি এবং প্রচুর ট্যুরিস্ট এখানে এসেছেন। তবে একটা কথা বলবো, আমাদের বাঙালিরা কিন্তু সবথেকে বেশি ঘুরতে ভালোবাসে। প্রচুর বাঙালির সংখ্যাই বেশি। এবং তাছাড়াও মহারাষ্ট্র থেকে অনেকে এসেছে, বিভিন্ন জায়গা থেকে এসেছে। আমরা অলরেডি চলে এসেছি নাথুলাতে, চায়না বর্ডার। এখানে প্রচণ্ড ঠান্ডা, খুবই ঠান্ডা হাওয়া এখানে চলছে। আমরা এখন নাথুলাতে আছি, প্রচন্ড ঠান্ডা, জমে যাচ্ছে লিটারালি, প্রচন্ড ঠান্ডা, মানে জাস্ট বরফটাই পড়ছে না, হাত পুরো ফ্রিজ হয়ে যাচ্ছে হাত, মানে কথা বলার অবস্থা নেই আমরা, মানে এতটাই ঠান্ডা এখানে। তো যাই হোক, আমাদের বর্ডারটা দেখা হয়ে গেছে, আমরা এখন নিচের দিকে নামবো। বাইরেটা দেখো, কিছু দেখা যাচ্ছে না, মানে এতটাই কুয়াশা। শুভম আর বর্ণ আগে চলে গেছে।
আমরা যেহেতু এখন চায়না বর্ডারে আছি তাই এখানে টাইমটাও চেঞ্জ হয়ে গেছে। ইন্ডিয়ার টাইম দেখাচ্ছে না, এখানে চায়নার টাইম দেখাচ্ছে। আর কোনো নেটওয়ার্ক নেই এখানে। নাথুলার একটা সবথেকে বড় প্রবলেম হচ্ছে এই বড় পার্কিং জোন থেকে নিজেদের গাড়িকে খুঁজে বার করা। শুভমের প্রায় কালঘাম ছুটে গেছে। মানে যখন আমরা গাড়িটা ছাড়লাম তখন ড্রাইভার দাদা আমাদের বলেছিলেন যে নাম্বার প্লেটের ফটো তুলে রাখতে, আমাদেরকে খুঁজে বার করে নিতে হবে আমাদের নিজেদের গাড়ি। আর সেটা কতটা ডিফিকাল্ট এত গাড়ির মধ্যে পার্টিকুলার একটা গাড়িকে বার করা, সেটা আমরাই বুঝলাম ভালো করে। তোমরা যারা এই প্রবলেমের সম্মুখীন হয়েছো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আমরা এখন নাথুলা থেকে বেরোচ্ছি। আমরা প্রথমেই যাচ্ছি বাবা মন্দিরের দিকে। বাবা মন্দির দুটো আছে, একটা নিউ একটা ওল্ড। আমরা এখন যাচ্ছি নিউ বাবা মন্দিরের দিকে। শুভম বলল ও যেই বাবা মন্দিরে গেছিল সেটা ওল্ড ছিল, এবং শুভম এই ব্যাপারে খুব সুন্দরভাবে বলতে পারবে, কারণ আমি আগে কখনো বাবা মন্দিরে যাইনি। আমি শুভমের কাছে শুনেছি বাবা হরভজন সিংয়ের ওখানে মন্দির আছেন এবং উনি একজন সৈনিক ছিলেন। উনি এখনও স্বপ্নে আসেন, সমস্ত সৈনিকদের রক্ষা করেন, এটুকুনি আমি জানি। এরপর আমি গিয়ে সমস্ত কিছু দেখব এবং তোমাদেরকেও শেয়ার করব। আর এই ওয়েদারটা আর এই জায়গাটাকে খুবভাবে মিস করব বাড়িতে গেলে। আমরা ভাবি যে এখানে আসলে সত্যি কি শান্তি, কত সুন্দর, সবই ঠিক আছে, কিন্তু একবার ভেবে দেখো যেই সমস্ত সৈনিকেরা এখানে থাকে আমাদেরকে সবসময় প্রোটেক্ট করে, ওদের কতটা কষ্ট করে স্ট্রাগল করে এখানে থাকতে হয়। আমি খালি এটাই ভাবি যে আমরা হয়তো ভাবছি যে খুব সুন্দর এই জায়গাটা, চোখের সুন্দর, কিন্তু এখানে থাকতে গেলে সত্যিই খুব স্ট্রাগল করতে হয়। হরভজন সিং মন্দির এটা, এখানে মানে কথিত হচ্ছে যে ওই হরভজন সিং আর্মিতেই ছিল, কিন্তু সুবেদার বা কোনো র্যাঙ্কে অনেক বছর আগে। অত ইতিহাস পুরোটা মনে নেই, কিন্তু আমি যতদূর শুনেছি। তারপরে উনি মানে কোনো মানে এই ওয়ারেই মনে হয় ওনার প্রাণটা গেছে কোনো এইতে। তারপরে ওনার আত্মাটা এখানে মানে প্রোটেক্ট করে এই এরিয়াটাকে। কখনো যদি এই চাইনিজ আর্মি বা কোনো এনিমির তরফ থেকে কোনো হয় তখন আগে থেকে একটা জানান দেন, স্বপ্নাদেশে এসে একটা জানান দেন। এখানে বেসিক্যালি উনি প্রোটেক্টর, ওই জন্য এখানকার আর্মির সবাই খুব মানেন বাবা হরভজন সিং। এবার ওরা নিয়মিত এখানে মানে পুজো করা হয়। আমি পুরোপুরি কতটা সত্যি সেটা মানে একদম এই জাজ করে না, কিন্তু আমি মানে হয়তো পার্সিয়ালি সত্যি হতে পারে, বাকিটা আপনারা গুগল করে বা সোর্স অফ ট্রুথ থেকে জেনে নেবেন। তোমার কাছে শুনলে তোমরা, আমরা এখন এসেছি হচ্ছে বাবা মন্দিরে। এই মন্দিরটি খুবই জাগ্রত, এটা অনেকেই জানে। আর আমি এখানে ফার্স্ট টাইম এলাম, আর বোনও তাই, বোন আর আমি দুজনেই আমরা ফার্স্ট টাইম এখানে এলাম, তো চেষ্টা করবো তোমাদের সাথে শেয়ার করার। এই হলো বাবা মন্দির, বাবা হরভজন সিংয়ের মন্দির। তিনি ছিলেন একজন ভারতীয় সৈনিক। হয়তো কোনো যুদ্ধের কারণে তার প্রাণ যায় এবং তার আত্মা কিন্তু এখানে বিরাজমান, সেই বলেই মনে করেন সকল সৈনিকেরা। এখনও অবধি সকল সৈনিকদের উনি প্রোটেক্ট করেন বলে এখানকার সমস্ত মানুষেরা মনে করেন। এবং এখানে তোমরা দেখতেই পাচ্ছ কত মানুষের ভিড়, প্রচুর মানুষ এখানে এই বাবার দর্শনে এসেছেন। এই যে লাল শেডের বাড়িটা তোমরা দেখতে পাচ্ছ, এখানেই রয়েছে বাবার মূর্তি, এবং এখানে প্রায় সব কিছুই এই বাবার মতাদর্শেই এবং বাবার ভাবধারাতেই চলে। এবং এই গিফট শপে অনেক কিছু পাওয়া যাচ্ছে, সেই ব্যাপারে সমস্ত ডিটেলস তোমাদের বলবে শুভম। অসুস্থ থাকে এখানে একটা জল পাওয়া যাচ্ছে, আর এক ধরনের মানে চটি না জুতো কিছুটা পাওয়া যাচ্ছে। সেটা এরা বলছে যে 21 দিন মানে এখানে পুজো দিয়ে 21 দিন ওই জলটা খেতে হবে, বা যে চটি কিনে হচ্ছে 21 দিন চটিটা পড়তে হবে। আর ওই 21 দিন তাকে ননভেজ বা ড্রিঙ্ক করলে হবে না, বা কোনো স্মোক করলে হবে না। তারপর তার ওই শারীরিক অসুস্থতা অটোমেটিক কমে যায়, এটা বিলিভ এখানে। এখানের ওয়েদার, থাকতে পারবি এখানে? হ্যাঁ, এখানেই থেকে যাবো ভাবছি।
আর্মিতে জয়েন কর, আর্মিরা ছাড়া এখানে থাকতে পারবে না কেউ। তারপর রাত্রিবেলা বাবা আসবে, বাবার সাথে মিট করতে চাই আমি। বাবা মন্দির ছেড়ে এরপর আমরা রওনা দিলাম ছাঙ্গু লেকের দিকে। আমরা যখন লাস্ট টাইম ছাঙ্গু লেকে গিয়েছিলাম তখন কিন্তু পুরো লেকটাই ছিল ফ্রোজেন, কিন্তু এবার আমরা আনলাকি যে আমাদের সেই ফ্রোজেন লেকটা আমরা দেখতে পাবো না এবং বোনকেও দেখাতে পারবো না, কারণ লাস্ট টাইম যখন এসেছিলাম তখন আমি আর শুভম এসেছিলাম, তখন তো আর বোন আসেনি। তাই এবার এই জিনিসটা খুব খারাপ লাগছে যে বোনকে এই স্নো একদমই দেখাতে পারলাম না। আর দেখো কি সুন্দর বাচ্চাগুলো এখানে ইয়াকের ওপরে বসে বসে যাচ্ছে, এত সুন্দর মনোরম পরিবেশ এখানে, দারুণ লাগছে। এই হচ্ছে ছাঙ্গু লেক, ভীষণ সুন্দর। আমরা এখন এসছি হচ্ছে ছাঙ্গু লেকে। এখানে প্ল্যান আছে রোপওয়েতে চড়ার, আর এখানে সেরকমভাবে অ্যাক্টিভিটি নেই। লাস্ট টাইম যখন এসছিলাম তখন এই লেকটা পুরোটাই ফ্রোজেন ছিল, যে লেকটা দেখতে পাচ্ছ এটা পুরোটাই ফ্রোজেন ছিল। বাট আমাদের ব্যাড লাক যে এবার আমরা স্নো একদমই পেলাম না। বিশেষ করে বোনের জন্য মন খারাপ করছে, কারণ আমি যখন সিমলা মানালিতে গেছিলাম তখনও আমি প্রচুর স্নোফলস এবং স্নো প্রচুর পেয়েছিলাম। আমরা যখন নর্থ বেঙ্গল এই নর্থ সিকিম গেছিলাম তখনও পেয়েছিলাম, কিন্তু বোন পেলো না, ওটা একটা মনটা খারাপ হয়ে গেল। এখন ইচ্ছা আছে রোপওয়েতে চড়ার, আর ওরা এগিয়ে গেছে অলরেডি। কিন্তু এখানের ওয়েদার কিন্তু প্রচণ্ড ঠান্ডা, মানে কনকনে ঠান্ডা যাকে বলে আর কি। সে পুরো ছাঙ্গু লেক। আর আমরা যাচ্ছি ওই রোপওয়ের ওইখানে। I hear the beat, it's in my chest, got me feeling some kind of way. I confess the rhythm takes over, no room to rest. My heart's dancing, it's a love conquest. Oh, the melody, it's smooth and sweet, like honey dripping from a golden bee. It's the soundtrack to my soul's heat, making me move from my head to my feet. My heartbeat, yeah, it's pumping so loud. It's the rhythm of love, baby, that I found when the music plays. I just can't help but sway, nothing else matters. It's my heart that obeys. Lost in the sound, my worries fade. Every note, every chord, a serenade with each beat of the drum. My spirit's unchained in the symphony of love. I am unafraid, yeah, it's pumping so loud. It's the rhythm of love, baby, that I found when the music plays. I
can't help but sway. Nothing else matters. It's my heart that obeys. রোপওয়ে থেকে নেমে গেলাম, দারুণ অভিজ্ঞতা, দারুণ এক্সপিরিয়েন্স একটা হলো। এটা অনেকটাই হাইটে ছিল। এটা কতটা হাইটে ছিল? 13,000 প্লাস। খুবই খুবই ভালো এক্সপিরিয়েন্স, খুবই মজা লাগলো। কালকে আমরা ইচ্ছা আছে গ্যাংটকেও রোপওয়েতে চড়বো, আগে একবার চড়েছিলাম। মুকো ইয়াক 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 চড়বে? রেন হচ্ছে, বৃষ্টি পড়ছে। হ্যাঁ চাটা করতে সবাই চাটা আছে। হ্যাঁ বৃষ্টি পড়লে আর চাটা রেন পড়বে না। एक दो बजे निकलना है बाहर से, आज हम देर हो गए। आफ्टर 2 PM से ऐसे होता है। আমাদের যেহেতু আজকে একটু লেট হয়ে গেছিলো, কারণ আমরা আবার রোপওয়েতে চড়েছিলাম ছাঙ্গু লেকে, সেই কারণে আমাদের বেরোতে অনেকটাই লেট হয়ে গেছে। এবং এদিকে রাস্তার জাস্ট অবস্থা দেখো, সামনে দাদার গাড়ি চালাতে খুবই প্রবলেম হচ্ছে। আমি তো সমানে আমার গপুকে ডেকে যাচ্ছি যে কোনো রকমে এই রাস্তাটা যাতে পার হয়ে যায়। মানে সামনে পুরোটাই কুয়াশা, কিছুই রাস্তা দেখা যাচ্ছে না, সামনের গাড়ির হেডলাইট অনুযায়ী আর কি আমাদের যেতে হচ্ছে। তো খুবই স্কেয়ারিং ছিল এই রাস্তাটা। যদিও ওনাদের ধরো এইরকম পরিস্থিতির সম্মুখীন প্রতিদিনই হয় এবং ওনারা এর জন্য এক্সপার্ট, কিন্তু আমরা যেহেতু এগুলোর জন্য অভ্যস্ত নই, তাই আমাদের কিন্তু মানে খুবই চিন্তা লাগে এই সময়। ফাইনালি আমরা চলে এসেছি গ্যাংটকে। গ্যাংটকের অবস্থা দেখো, এখানে কিন্তু সেরকম বৃষ্টি হচ্ছেই না, এখানের ওয়েদারটা ঠিকই আছে। তো ফাইনালি আমরা গ্যাংটকে ঢুকে গেছি এবং সত্যি মানে আজকে আমরা ইচ্ছা করেই, দাদাই বললেন যে লাঞ্চটাকে স্কিপ করতে, কারণ সবথেকে ইম্পর্টেন্ট ওপর থেকে নিচে নেমে আসাটা। তো আমরাও তাই দাদাকেই সাপোর্ট করলাম এবং বললাম যে না, আপনি এগিয়ে চলুন। আর আমাদের ব্যাগে কিছু কিছু শুকনো খাবার ছিল, সেইগুলো আমরা মোটামুটি খেয়েই আমরা চালিয়ে নিলাম আজকের দুপুরটা। এবং তোমাদেরকে একটা জিনিস আমি সাজেস্ট করব, যখনই এরকম কোনো সিচুয়েশনে পড়বে তখন কিন্তু মানে লাঞ্চের কথা বা খাওয়ার কথাটা ভুলে গিয়ে সবার আগে ইম্পর্টেন্ট কিন্তু এই রাস্তাটা পার করে নিচে চলে আসা। কারণ এখানে এসে আমরা অনেক টাইম স্পেন্ড করতে পারবো, কিন্তু কোনো প্রবলেম হলে ওখানে কিন্তু মানে গাড়ির ব্রেকডাউন হতে পারে, অনেক অনেক কিছু প্রবলেম হতে পারে। কারণ মুষলধারে তখন বৃষ্টি পড়ছিল, কুয়াশা এত, কোনো গাড়ি দেখা যাচ্ছিল না। তাই বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সেই সময় খাওয়ার থেকেও নিজেকে সেভ করা। তো ফাইনালি আমরা গ্যাংটকে ঢুকে গেছি। এবার আমরা কোথাও ভালো জায়গা দেখে একটা লাঞ্চ কাম বলতে পারো স্ন্যাক্স, এখন বিকাল অলরেডি হয়ে গেছে, তো অলরেডি আমরা এমজি মার্গ পৌঁছে গেছি। এমজি মার্গেই হয়তো একটি রেস্তোরাঁতে আমরা যাব এখন এবং মেন কোর্সে ভালো করে খাবো, কারণ আমাদের সকলেরই খুবই খিদে পেয়েছে, প্লাস আমরা প্রচণ্ড টায়ার্ড এখন। আর এখন আর হোটেলে যাব না, এখন আগে খেয়ে তারপর একবারে হোটেলে গিয়ে রেস্ট নেব। দেখো বিকালবেলা এমজি মার্গটা এত জমজমাট, এত সুন্দর লাগছে দেখতে। এবার খুব মনে হচ্ছে যে এরপর যখন আসবো বাবা মাকে অ্যাটলিস্ট একবারের জন্য নিয়ে আসবো এবং এরকম এমজি মার্গের ওপরই হোটেলে রেখে ওদেরকে জাস্ট এখানে বিকালবেলা বসিয়ে দিলেই ওদের মনটা ভালো হয়ে যাবে। বাজে হচ্ছে 5:55, আমরা জাস্ট মানে গ্যাংটকে ঢুকলাম। আমাদের যেহেতু এমজি মার্গের ওপরই হোটেল, তো হোটেলের সামনে আমরা অলরেডি চলে এসেছি, কিন্তু আমরা এখন একটু খেতে যাব। ওয়েদার ওপরে এতটাই খারাপ ছিল যে আমরা লাঞ্চ করার সুযোগ পাইনি, নেমে আসতে হয়েছে। মানে ভীষণই ফগি এবং প্রচুর মুষলধারে বৃষ্টি হচ্ছে। তো আমরা এখন হয়তো ড্র্যাগন হকে যাব, ওখানে গিয়ে আমরা খাওয়া দাওয়া করে তারপর একবারে হোটেলে গিয়ে রেস্ট নেব। তো শুভম অলরেডি এগিয়ে গেছে।
আমি এখন যাচ্ছি। আর আমরা সত্যি মানে টুকিটাকি কিছু খাবার নিয়েছিলাম, সেটা দিয়ে আপাতত চালিয়ে দিয়েছি। আর এখন মানে ভালোভাবেই মেন কোর্সে ভালো করেই খেতে হবে আর কি। এখন যাবো হচ্ছে দ্য ড্রাগন হকে। আবার বৃষ্টি। দেখ দিশুম, চলো। ভেতরেই বসো। কুয়াশায় গাড়ি দেখা যাচ্ছে না, চলছে কি চলছে না ওর কোনো ভাবার দরকার নেই, ঘুমাচ্ছি। আমি তো আগে ঘুমাই, গাড়ি দাঁড়িয়ে না চলুক। বর্ণ তাই বন তাই। হবে না, না আর চপস্টিক দিয়েছে আমাদের। আমি তো কখনো ট্রাই করিনি। চপস্টিকের কি অবস্থা! চপস্টিককে দিয়ে রেল লাইন বানানো হচ্ছে। আমরা প্রথমেই নিয়েছিলাম চিকেন স্যুপ, আর এরপর আমরা অর্ডার করেছিলাম স্টার্টারে হচ্ছে চিকেন উইংস। এটাতে অনেকগুলো কোয়ান্টিটি ছিল, এখানে সাধারণত কোয়ান্টিটি অনেকগুলোই থাকে। এছাড়া আমরা অর্ডার দিয়েছিলাম চিকেন ফ্রাইড রাইস আর হচ্ছে চিকেন নুডলস। এখানে সাধারণত চিকেন নুডলস বা চিকেন ফ্রাইড রাইস অর্ডার দিলে এখানে সাধারণত তার সাথে ভেজিস এবং এগ তো থাকেই কম্পালসারি। এবং আর আমরা অর্ডার দিয়েছিলাম চিলি চিকেন। চিলি চিকেনটা আমরা সেমি গ্রেভি দিয়েছিলাম, মানে খুব বিশাল কিছু গ্রেভিও নয় বা একদম ড্রাইও নয়, তো ওরা সেরকমই বানিয়ে দিয়েছিল। কিন্তু আমি একটা কথাই বলবো, এখানের খাবারগুলো খুব একটা আমাদের পছন্দ হয়নি, একদমই নুন ছাড়া ছিল এখানের খাবারগুলো। কেমন করেছে স্যুপটা? আমাদের মানে লাঞ্চ কাম ইভিনিং স্ন্যাক্স, আমাদের লাঞ্চটা হয়নি সেরকমভাবে, কিন্তু ওয়েদার কন্ডিশনস যেমন ট্রাভেল করছিলাম এত মানে বাজে খেয়েছি, আমার আপনি ইচ্ছে করছে একটু কিছু প্যালেটটা চেঞ্জ করার জন্য একটু আইসক্রিম বা কিছু খেতে করা চেঞ্জ, না তো আমার আমি এখন গিয়ে শুতে পারবো না। আইসক্রিম আজ হচ্ছে 8টা, আর শুভম আর বর্ণ ওপরে চলে গেছে অলরেডি। আমি আর বোন এখন একটু শপিংয়ে বেরোলাম। আমাদের যেহেতু হোটেলের নিচেই মার্কেট, তাই বোন আর আমি একাই বেরোলাম, কোনো প্রবলেম নেই। আর ওরা এখন ওপরে চলে গেছে, ওরা এখন রেস্ট নেবে। আজকে এত বাজে খেয়েছি, মানে এরকম বাজে মনে কোনোদিনও খাইনি। শুভমও বারবার বলছে, ফাইনালি আমরা আইসক্রিম খেয়ে মুখটাকে ঠিক করলাম। মানে ভীষণ বাজে ফিডব্যাক। আমি বলবো একদম কেউ আসবে না ড্রাগন হকে, এমজি মার্গে, যেটা অনেক বড় রেস্টুরেন্ট দেখে মনে হবে, কিন্তু সত্যি সত্যি খুব খারাপ। তো একদম কেউ ট্রাই করো। এখন বাজে হচ্ছে রাত 9টা, আমি দাঁড়িয়ে রয়েছি আমাদের হোটেলের নিচেই। আর এমজি মার্গের জাস্ট ভিড়টা দেখো, এখনও প্রচুর মানুষ এখানে রয়েছে। আজকে অনেকগুলোই শপিং করা হলো, আমার বর্ণরও নেওয়া হয়েছে, আমার জন্য নিলাম, বাবা মায়ের জন্য নিয়েছি, আরও কিছু কিছু শপিং করব। কালকেও অল্প অল্প শপিং করেছি। তো যেহেতু এমজি মার্গের ওপরেই আছে, আর এখানে এত ভ্যারাইটি, এত কিছু রয়েছে, প্রচুর দোকান এখানে।
তো সেই কারণে মনে হচ্ছে বারবার দোকানগুলো একটু ঘুরে নিই। আর আজকে সত্যি সত্যি খুব টায়ার্ড, সকাল থেকে চলছে, মানে সকালে সেই যে বেরিয়েছি আর এখনও অবধি ঘরে ঢুকিনি। তো আজকের মতন ব্লগটাকে এখানেই শেষ করছি। তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন গুড নাইট, আবার কালকে একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। I hear the beat, it's in my chest, got me feeling some